ইয়েমেনের এডেনে বৃদ্ধাশ্রমে হামলায় ৬ ধর্মযাজিকা সহ নিহত ১৭। গৃহযুদ্ধে হতাহতের ২/৩ সৌদি জোটের বিমান হামলার শিকার বলছে জাতিসংঘ। তুরস্কের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র জাবানের কার্যালয় সরকারের নিয়ন্ত্রণে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ। সিরিয়ায় যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। অবরুদ্ধ কয়েকটি শহরে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো জাতিসংঘ। এবং উত্তর কোরিয়ার উস্কানির জবাবে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দক্ষিণ কোরিয়া। পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা পিয়ংইয়ংয়ের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। ইয়েমেনের বন্দর নগরী এডেনের একটি বৃদ্ধাশ্রমে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৬ ধর্মযাজিকা সহ নিহত হয়েছেন অন্তত ১৭ জন। কর্তৃপক্ষ জানায় ৪ বন্দুকধারী তাদের মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন বলে নিরাপত্তা রক্ষীদের জানালে তারা বৃদ্ধাশ্রমটির ভেতরে ঢোকার অনুমতি পান। ভেতরে প্রবেশ করেই বন্দুকধারীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ৬ ধর্মযাজিকা, বৃদ্ধাশ্রমটির ৪ সেবিকা, ৪ নিরাপত্তা রক্ষী এবং ৩ পরিচ্ছন্নতা কর্মী। নিহত ৬ ধর্মযাজিকার মধ্যে একজন ভারতের নাগরিক বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃদ্ধাশ্রমটি মাদার তেরেসা চ্যারিটি ফাউন্ডেশন পরিচালিত বলেও জানায় এর কর্মকর্তারা। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারীরা। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে গত ফেব্রুয়ারিতে বেসামরিক নাগরিক হতাহতের প্রায় ২/৩ সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার শিকার বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে গত ১ মাসে দেশটিতে গৃহযুদ্ধে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা তার আগের মাসের তুলনায় দ্বিগুণ বলেও জানায় সংস্থাটি। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গত বছরের মার্চে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের পূর্ণ নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে রক্ষা করতে দেশটিতে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হাউথি বিরোধী ওই অভিযান শুরুর পর থেকেই দেশটিতে গত ১ বছরে ক্রমাগত বেড়েই চলেছে বেসামরিক নাগরিক মৃত্যুর হার। অব্যাহত বিমান হামলা আর হাউথি বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় প্রতিদিনই জীবন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি যুদ্ধের ভয়াবহতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। এ অবস্থায় ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে গত ১ মাসে হতাহতের সবশেষ পরিসংখ্যান নিয়ে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR। এতে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে গৃহযুদ্ধের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৮ বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন অন্তত ২০০। এছাড়াও হতাহতের প্রায় ২/৩ সৌদি জোটের বিমান হামলার শিকার বলেও এ সময় জানায় সংস্থাটি। ইয়েমেনে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই নয়, সংঘাত থেকে রেহাই পাচ্ছে না তাদের অবকাঠামোগুলো। উভয় পক্ষেরই হামলার শিকার হচ্ছেন নিরীহ এসব মানুষ। আরও যে বিষয়টি উদ্বেগের তা হলো সৌদি জোটের বিরুদ্ধে হাউথিদের অবস্থান লক্ষ্য করে গুচ্ছ বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে, যেটি আমরা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১ মাসে ইয়েমেনে বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে ২৭ ফেব্রুয়ারি। ওই দিন রাজধানী সানার একটি বাজারে সৌদি জোটের বিমান হামলায় প্রাণ হারান অন্তত ৩৭ বেসামরিক নাগরিক। এতে গুরুতর আহত হন আরও অন্তত ৩০ জন। এছাড়াও গত ৩ ফেব্রুয়ারি আমরান শহরে একই ধরনের হামলায় অন্তত ১৪ জন নিহত এবং অর্ধশতাধিক আহতের পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়ি ও যানবাহন পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলেও এ সময় জানানো হয়। জাতিসংঘের হিসেব মতে গত বছরের প্রথম দিকে ইয়েমেনে রাজনৈতিক সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধ আর সংঘাতে প্রাণ হারিয়েছেন ৩,০০০-এরও বেশি বেসামরিক নাগরিক। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় ৬,০০০। আর এই বিপুল সংখ্যক সাধারণ মানুষের মৃত্যুর জন্য সৌদি জোটের বিমান হামলার পাশাপাশি হাউথি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনীর মর্টার হামলাও দায়ী বলে জানায় সংস্থাটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। তুরস্কের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র জামান এর কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন।
এদিকে গণমাধ্যমের স্বাধীনতা উপেক্ষা করে তুরস্ক অন্ধকার সময় পার করছে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির সম্পাদক আব্দুল হামিদ বিলিসি। তুর্কি পুলিশ সংবাদপত্রটির অফিসের বাইরে এ ঘটনার প্রতিবাদ জানানো শতাধিক বিক্ষোভকারীর উপর জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শনিবার সকালে তুরস্কের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র জামানের ইস্তাম্বুল কার্যালয়ের সামনের চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। সংবাদপত্রটির নিয়ন্ত্রণ সরকার নিয়ে নেয়ার প্রতিবাদে সেখানে জড়ো হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে তুর্কি পুলিশ। তাদের হাতে গণমাধ্যমকে মুক্তি দেওয়ার আহ্বান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আদালতের নির্দেশে ঠিক কী কারণে সরকার পত্রিকাটি দখল করে নিচ্ছে সে ব্যাপারে আদালতের তরফ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনাদুলও জানায়, ইস্তাম্বুল প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে পত্রিকাটি পরিচালনার জন্য ইতোমধ্যে নতুন জনবল নিয়োগ দিয়েছেন আদালত। পত্রিকাটির সম্পাদক আব্দুল হামিদ বিলিসি বলেছেন, বিরোধী মতবাদকে দমন করতেই সরকার এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে বা সমালোচনা করলে হয় তাকে জেলে যেতে হয় অথবা হয়রানির শিকার হতে হয়। গেল কয়েক বছর ধরে যেন এটা নিয়মিত একটি চিত্র, কিন্তু আমি আশাবাদী এই অন্ধকার বেশি দিন থাকবে না। গেল ফেব্রুয়ারিতে জামানের প্রচার সংখ্যা ছিল 6.5 লাখ। সরকার বিরোধী হিসেবে পরিচিত এই সংবাদপত্রটি মার্কিনপন্থী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের হিজমেত আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। গেল কয়েকদিন ধরেই হিজমেত সমর্থকদের সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে এরা সরকারকে অপসারণের চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ করে আসছে এরদোয়ানের সরকার। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। তুর্কি সেনাবাহিনী সিরিয়ায় কুর্দিদের অবস্থানগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্ক সিরিয়া সীমান্তে আল কায়েদা সংশ্লিষ্ট সংগঠন আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে লড়াই করছে সিরীয় কুর্দি বাহিনী, আর সেই জঙ্গিদেরকে তুরস্ক অস্ত্র সহায়তা দিচ্ছে বলেও গণমাধ্যমে অভিযোগ করেন রাশিয়ার পক্ষে সিরিয়া যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংস্থার প্রধান সের্গেই কুরালিঙ্কো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তুর্কি সরকার অবাধে সীমান্ত পথে সিরিয়ায় প্রবেশের সুযোগ করে দিচ্ছে। সিরীয় কুর্দিদের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে সম্প্রতি কুর্দি অবস্থানগুলোতে গোলা হামলা শুরু করে তুর্কি সেনারা। সিরিয়ার যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জনগণই আসাদ সরকারের ভাগা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্চুরা। এদিকে সিরিয়া যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে পুতিন নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তবে সেখানে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে বিদ্রোহীরা। এরই মধ্যে সিরিয়ার কয়েকটি শহরে দ্বিতীয় দফা ত্রাণ নিয়ে পৌঁছেছে জাতিসংঘের গাড়িবহর। সিরিয়ায় যুদ্ধবিরতি শুরুর পর থেকেই চরম খাদ্য সংকটে থাকা এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে জোর তৎপরতা শুরু করে ত্রাণ সংস্থাগুলো। শুক্রবারও দামেস্কের নিকটবর্তী পূর্ব ঘৌটার কয়েকটি এলাকায় জরুরি খাদ্য ও ওষুধ নিয়ে যায় জাতিসংঘের 29টি ট্রাক। সেখানে প্রায় 20,000 মানুষ চরম সংকটে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই অবস্থায় শুক্রবার প্যারিসে ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপের 4 দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পুতিন। সিরিয়ার যুদ্ধবিরতি মেনে আইএস ও আল নুসরা ফ্রন্টের উপর বিমান হামলা সীমিত করার অঙ্গীকার করেছেন তিনি। সিরিয়াকে স্থিতিশীল করতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি খুবই গুরুত্বপূর্ণ। সিরীয় সরকার এপ্রিলে নির্বাচনের যে ঘোষণা দিয়েছে তা বর্তমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না বলেও ইউরোপীয় নেতাদের জানান পুতিন। একই সম্মেলনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে এনে আলোচনা শুরু করতে সব পক্ষই সমঝোতা করেছে। দেশটিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি অভিযোগই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যুদ্ধবিরতির পর্যবেক্ষণ নিয়ে 9 মার্চ বৈঠক হবে। শান্তি প্রক্রিয়ার পরিবেশ কতদূর এগুলো তা খতিয়ে দেখব আমরা। সিরিয়ায় সংঘাত বন্ধে এত সব তোড়জোড়ের মধ্যে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ক রিয়াদ হিজাব শুক্রবার জানান, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সরকারি বাহিনী ও তাদের মিত্ররা অন্তত 90 বার তা লঙ্ঘন করেছে। সংকট সমাধানে আলোচনা শুরুর অনুকূল পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার ফরাসি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্চুরা সিরিয়ায় আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরোধিতা করে বলেন, বাশারের ভাগ্য দেশটির জনগণই নির্ধারণ করবে।
এদিকে শুক্রবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সঙ্গে বৈঠক করেছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। সিরিয়া ও ইরাক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এরই মধ্যে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা সহ আরো বড় পরিসরে সামরিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ডেনমার্ক। শিগগিরই এ বিষয়ে পার্লামেন্টে একটি বিল উত্থাপনের কথা জানিয়েছে দেশটি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বেড়েছে। 6 ধাপে ভোট নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কোরিয়ার যে কোনো উস্কানিমূলক আচরণের কঠোর জবাব দিতে নিজেদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং শত্রুপক্ষের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের হুমকি দেওয়ার পর সিউলের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। এদিকে জাতিসংঘের পর এবার উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞার পরিসর বাড়ালো ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। সেই সঙ্গে মহাকাশ গবেষণায় পরাশক্তি হওয়া দিকে এগিয়ে যাওয়ার কথাও জানায় তারা। শুক্রবার দক্ষিণ কোরীয় সামরিক বাহিনীর এক প্যারেডে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। সেখানে বক্তৃতায় উত্তর কোরিয়ার কঠোর সমালোচনার পাশাপাশি ভবিষ্যতে পিয়ংইয়ং এর যে কোনো উস্কানি রুখে দিতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে আমি আবারও উত্তর কোরিয়াকে তাদের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধের আহ্বান জানাচ্ছি। দেশটিতে এই মুহূর্তে সরকার পরিবর্তন প্রয়োজন। তারা যদি আবারও কোনো উত্তেজনা ছড়ানোর মতো কিছু করে তবে পিয়ংইয়ংকে চড়া মূল্য দিতে হবে। উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসন মোকাবিলায় দক্ষিণে থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে সিউলে আলোচনা শুরু করেছেন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। এরই মধ্যে দুই দেশ আধুনিক এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে একমত হলেও শুক্রবার আবারও চীন এর বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে। সেই সঙ্গে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ায় বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করা অনুচিত বলে উল্লেখ করে চীনা পররাষ্ট্র দপ্তর। এর মধ্যেই উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন। পিয়ংইয়ং এর সাম্প্রতিক পরমাণু বোমার পরীক্ষা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণের শাস্তিস্বরূপ দেশটির 16 ব্যক্তি ও 12টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে ইইউ। এদিকে শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নোত্তরে এখনই উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধের ফলাফল যাচাই করার সময় আসেনি বলে মন্তব্য করেন হোয়াইট হাউস মুখপাত্র। আমরা আগেও উত্তর কোরিয়াকে অনেক উস্কানিমূলক বক্তব্য দিতে শুনেছি। তাদের যে কোনো হুমকির হাত থেকে মার্কিন নাগরিক ও আমাদের মিত্রপক্ষকে রক্ষায় আমরা প্রস্তুত। তবে তাদের উপর সম্প্রতি নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞার ফল কি হলো তা এখনই বিচার করা যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা শত্রুপক্ষের বিরুদ্ধে বোমা ব্যবহারের হুঁশিয়ারি উচ্চারণের একদিনের মাথায় এবার পরমাণু কর্মসূচি আরও জোরদারের ঘোষণা দিল পিয়ংইয়ং। একই সঙ্গে আরও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে মহাকাশ গবেষণায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে উত্তর কোরিয়া। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার তারকার পাশাপাশি বেড়েছে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীর সংখ্যা। নারী প্রার্থীর সংখ্যা বাড়িয়ে ৪৫ জন উন্নীত করেছে দলটি। ২০১১ সালের তুলনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধির সংখ্যা ৩৮কে বাড়িয়ে এবার ৫৭ করা হয়েছে। শুক্রবার কলকাতার কালীঘাটে দলের অফিসে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি জোটের বিরুদ্ধে নির্বাচনী স্লোগান বেঁধে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণার পরদিনই মাঠে নেমে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। পাড়ায় পাড়ায় দেয়াল লিখন প্রচারণা শুরু করেছেন কর্মীরা। নির্বাচনী হাওয়ায় সাজ সাজ রব এখন চারদিকে। শুক্রবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণার কয়েক ঘন্টা পরেই দলীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে লড়বেন মমতা। দলের অধিকাংশ শীর্ষ নেতাদের প্রত্যেককেই তাদের আগের আসনে প্রার্থী করা হয়েছে। গতবারে 2011 আমাদের মহিলা প্রার্থীর সংখ্যা ছিল 31 জন, এবারে আমরা সেটা বাড়িয়ে 45 জন করেছি। আর সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রে 2011 আমাদের এআইটিসি যে ক্যান্ডিডেটের লিস্ট ছিল তাতে প্রার্থী সংখ্যা ছিল 38 জন, এবারে আমরা বাড়িয়ে ওটা 57 জন করেছি।
এবারও প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন তারকারা। অভিনেতা সোহম, ফুটবলার বাইচুং ভুটিয়া, ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া, ফুটবলার রহিম নবী এবং সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেনকে প্রার্থী করা হয়েছে। हमारी चीफ मिनिस्टर उनका बहुत बहुत धन्यवाद देना चाहते हैं कि हमको इस रिस्पॉन्सिबिलिटी के लायक समझा और ये दिल से हम काम करेंगे, दिल से लोगों के लिए काम करेंगे, बस यही इच्छा है। তফসিল অনুযায়ী পশ্চিমবঙ্গে 6 ধাপে ভোট নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের সঙ্গে সবসময়ই বৈষম্যমূলক আচরণ করা হয়। বেঙ্গলে 6টা ফেজে 7 দিন নির্বাচন দেওয়া হয়েছে, আমি জানি না কেন। যা দিয়েছে আমরা করে নেবো, সেটার ব্যাপার নয়, কিন্তু বাংলাকে সবসময় একটা বৈমাতৃসুলভ আচরণ করা হয়, এটা আমাদের ভালো লাগে না। এদিকে তৃণমূলের কঠোর সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পশ্চিমবাংলায় মানুষের গণতন্ত্র অধিকার নির্বাচনের মধ্য দিয়ে গত 2 বছর 3 বছর 4 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, লোকসভা মানুষের গণতন্ত্রের দফা রফা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভিন্ন চিত্রও দেখা গেছে শুক্রবার রাতে। কলকাতার অদূরে হাওড়া দক্ষিণ আসনে প্রার্থীর বিরুদ্ধে খোদ তৃণমূলের সমর্থকরাই রাস্তায় মিছিল করে তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবি জানান। সময় সংবাদ, কলকাতা। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে 3 জন সেনা সদস্য, অন্তত 30 জন বিদ্রোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 13 জন সেনা সদস্য। ছত্তিশগড়ের সুকমা জেলার একটি জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালে তাদের উপর হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় দুপক্ষের মধ্যে প্রায় 12 ঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধে এক কমান্ডো সহ 13 জন সেনা সদস্য আহত হয়। শুক্রবার আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বন্দুকযুদ্ধে 30 থেকে 35 জন মাওবাদী বিদ্রোহী নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। ভারতে ক্ষমতায় থাকা বিজেপি এবং তাদের অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের মতাদর্শ জাতির উপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। তিনি আরো বলেন, বিজেপি চায় পুরো দেশ নিয়ন্ত্রণ হবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। ভারতের আসামে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে এরই মধ্যে কংগ্রেসের পক্ষে প্রচারণা শুরু করেছেন রাহুল। আসামে আগামী 4 ও 11 এপ্রিল 2 দফায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজ্যের শিলচরে এক জনসমাবেশে রাহুল জানান, কংগ্রেসের আদর্শ হল দেশের প্রতিটি মানুষের চিন্তাভাবনা, ধর্ম ও ভাষাকে সম্মান জানানো। সম্প্রতি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগকে ইস্যু করে বিজেপি সরকার কংগ্রেসের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বলে অভিযোগ বিরোধী দলটির। এরই ধারাবাহিকতায় আসামে ক্ষমতাসীন দলের সমালোচনায় লিপ্ত হলেন রাহুল। पूरे देश के ऊपर एक विचारधारा। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশগুলো প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়নের দিকে যাচ্ছে, ভারত তাদের পরিচালকের ভূমিকায় থাকবে। শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে টেকসই উন্নয়ন নিয়ে কর্মশালায় তিনি এমন মন্তব্য করেছেন। তিনি আরো জানান, ভারতবর্ষ সবসময় শান্তি এবং সমৃদ্ধির জন্য কাজ করে, তবে দারিদ্র্যকে টেকসই উন্নয়নের বড় বাধা বলে অভিহিত করেন তিনি। এ বিষয়ে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্য দূর করে টেকসই উন্নয়ন সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তালেবান শান্তি আলোচনা বিষয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে কথা বলেছেন। শুক্রবার এক ভিডিও কনফারেন্সে তারা এই প্রসঙ্গে আলোচনা করেন। মার্চের প্রথম সপ্তাহে আফগান সরকার ও তালেবানের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হওয়ার কথা গত মাসেই জানিয়েছিল আফগান কর্তৃপক্ষ। আশরাফ ঘানির সঙ্গে আলোচনার সময় ওবামা আফগানিস্তানকে সমর্থন জানিয়ে যাবার কথা বলেন। এছাড়াও ওবামা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী ভূমিকার জন্য আফগান নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন। এ সময় আফগান সরকারকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমন্বয় সাধন করে চলার আহ্বান জানান ওবামা। ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি গ্রামে হামলা চালিয়ে প্রায় 41টি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। এর মাঝে রয়েছে 11টি বসতবাড়ি, 18টি কৃষি স্থাপনা ও একটি প্রাথমিক বিদ্যালয় সহ আরও বেশ কিছু স্থাপনা। এই হামলাকে 2009 সালের পর পশ্চিম তীরের সবচেয়ে বড় আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। পশ্চিম তীরের নাবলুস জেলার দক্ষিণে খিরবেত তানা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
এতে আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় 10 ফিলিস্তিনি পরিবার। এর মাঝে রয়েছে 11 শিশু, 36 জন নারী পুরুষ। 250 জনসংখ্যার এই গ্রামের অধিবাসীদের জীবিকার প্রধান উৎস কৃষি ও পশুপালন হওয়ায় এই হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। এদিকে শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা স্থাপনার কাছে এক সৈন্যকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে গুলি করে হত্যা করা হয়েছে এক ফিলিস্তিনি নারীকে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, শরণার্থীদের জন্য বিশেষ কেন্দ্র নির্মাণ সহ সংকট সমাধানে ইইউর 6 দফা পরিকল্পনা। অভিবাসী ঢল সামাল দিতে করণীয় ঠিক করতে গ্রিক প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক। প্রবীণ রাজনীতিবিদ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি বিরোধিতার পর এবার বিক্ষোভকারীদের বাক্যবাণে জর্জরিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার লুইজিয়ানা ও মিশিগানে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি জনতার সমালোচনার মুখে পড়েন। একই দিন মিশিগানে নির্বাচনী প্রচারণায় গিয়ে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন বিদেশি বিনিয়োগকারীদের উপর কর আরোপ করার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স ও মিশিগান অঙ্গরাজ্যের কাডিলাক শহরে গিয়েও বিক্ষোভকারীদের বাক্যবাণে জর্জরিত হন রিপাবলিকান মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প। শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় হাজারো সমর্থকদের ভিড়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী ট্রাম্পকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। পরে ট্রাম্প নিজ দলের বিরোধী পক্ষ মার্কো রুবিও, ক্রিস ক্রিস্টি ও মিট রমনির কড়া সমালোচনা করেন। মিট রমনি একজন ব্যর্থ প্রার্থী, আর মার্কো রুবিওর মতো ভীতু প্রার্থী হয় না। আর ক্রিস্টি কিনা তার পথ ধরেছে, তাদের এক হাতে উপড়ে ফেলা আমার জন্য কোনো ব্যাপারই না। অভিবাসী ইস্যুতে কট্টর অবস্থানের কারণে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজও বিক্ষোভকারীদের সমালোচনার মুখে পড়েন। ওরোনো শহরে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেন, যারা অভিবাসীদের অবাধে প্রবেশের পক্ষে কথা বলছেন তারা মার্কিন পুঁজিবাদীদের সমর্থন করছেন। একই দিন মিশিগানে নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের বাইরে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর কর আরোপের কথা জানান। যারা দেশের বাইরে ব্যবসার ক্ষেত্র তৈরি করে মুনাফা অর্জন করছেন, দেশে কর্মসংস্থানের সৃষ্টি না করে স্বল্প মজুরিতে শ্রমিক খাটিয়ে বেশি লাভের পায়তারা করছেন, তাদের ওপর সরকার কর আরোপ করবে। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আগেভাগে মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী বেন কারসন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পরিবেশ ও মানবাধিকার কর্মী বের্তা সেসেরাসকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের বহু নাগরিক। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এ বিক্ষোভ করে তারা। এ সময় হন্ডুরাস সরকারকে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তাদের কোনো ধরনের অনুদান না দেওয়ার পাশাপাশি সেসেরাস হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের দাবি জানায় তারা। গেল বৃহস্পতিবার হন্ডুরাসের লা এসপেরানজো শহরের নিজ বাড়িতে বার্তা সেসেরাসকে গুলি করে হত্যা করে অজ্ঞাত 2 বন্দুকধারী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান ওরলান্দো হার্নান্দেজ বলেছেন, এই ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ও বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকর্মী। নাজিব রাজাকের নেতৃত্বে ধীরে ধীরে দেশের অধঃপতন হচ্ছে বলে মন্তব্য করে ক্ষমতাসীন ও বিরোধী দলের 58 জন রাজনীতিক ও কর্মী শুক্রবার এক বিবৃতিতে তার পদত্যাগের দাবি জানিয়েছেন। এছাড়াও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নাজিব বিরোধী আন্দোলনে দেশবাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। গত বছর নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়, তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নাজিব রাজাক। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ মিথ্যা উল্লেখ করে এরই বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাকে আটক করা হয়, যদিও জিজ্ঞাসাবাদ শেষে 3 ঘন্টা পরই তাকে ছেড়ে দেয় পুলিশ। লুলার আটক হওয়াকে কেন্দ্র করে এ সময় তার বাসভবনের বাইরে বিক্ষোভ করেন তার কয়েকশো সমর্থকরা। এ সময় বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পেট্রোবাসের অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অনেকদিন ধরে লুলা ডি সিলভার বিরুদ্ধে তদন্ত চলছে। এরই মধ্যে সাবেক এই প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশিও চালিয়েছে পুলিশ।
পৃথিবীর বিভিন্ন দেশে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে গত বছর নতুন করে ৯৯টি যৌন হয়রানির অভিযোগ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে এই সংখ্যা ২০১৪ এর তুলনায় অনেক বেশি বলেও এ সময় জানানো হয়। শুক্রবার এ বিষয়ক জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এসব অভিযোগের মধ্যে প্রায় ৬৯টিতে ১০টি দেশের অন্তত ৩০ জন শান্তিরক্ষীর নাম রয়েছে বলেও জানা যায়। যদিও প্রতিবেদনটিতে অভিযুক্ত ৩০ শান্তিরক্ষীর কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানা গেছে। বিশ্বব্যাপী প্রায় ২১টি দেশে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কর্মরত রয়েছে। সম্প্রতি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শান্তিরক্ষীদের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হয়রানির বেশ কয়েকটি অভিযোগ আসার পর এই প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘ। মেক্সিকোর কুখ্যাত মাদক চোরাচালানকারী জোয়াকিন এল চ্যাপো গুজম্যানকে কারাগারে অমানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তার আইনজীবী ও স্বজনেরা। রয়টার্স জানায় শুক্রবার মেক্সিকো সিটিতে গণমাধ্যমের কাছে তার আইনজীবী ও বোন এল চ্যাপোকে নির্যাতনের অভিযোগ করেন। মেক্সিকো সরকার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে জানিয়ে এল চ্যাপোর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আগে দুইবার পালানোয় এল চ্যাপোকে কারাগারে কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখছে মেক্সিকো সরকার। যুক্তরাষ্ট্রে এল চ্যাপোর বিরুদ্ধে মাদক চোরাচালানের মামলা থাকায় বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশটির কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মেক্সিকো। জিম্বাবুয়েতে বাস ও মিনিবাসের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। পুলিশ জানায় রাজধানী হারারের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বুলাওয়ের সংযোগ সড়কে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। টায়ার বিস্ফোরণের কারণে লেন ভেঙে বিপরীত পাশে চলে যাওয়ায় মিনিবাসের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। জিম্বাবুয়ের আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন থেকেই রাস্তাঘাট সহ নানা অবকাঠামো নাজুক হয়ে পড়েছে। কয়েকদিন আগে একই সড়কে টায়ার বিস্ফোরণে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল গণমাধ্যম। থাইল্যান্ডে ইঞ্জিন চালিত নৌযান বিস্ফোরিত হয়ে ৬০ যাত্রী আহত হয়েছে। রয়টার্স জানায় শনিবার ব্যাংককের ব্যস্ততম সায়েন্স সাহেব চ্যানেলে যাত্রীবাহী নৌযানটির ইঞ্জিন বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে ২ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় আরও ৫৮ জন যাত্রী আহত হয়েছে। বিস্ফোরণের আসল কারণ জানা না গেলেও জ্বালানি হিসাবে কম দামি ও গ্যাসে ভেজাল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে সফলভাবে যাত্রা করেছে স্পেস এক্স এর কার্গো রকেট ফ্যালকন ৯। রকেটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা৩৫ ক্যাপ ক্যানাভেরাল বিমান ঘাঁটির উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করে। এবারের যাত্রায় রকেটটি ৫,৭২১ কেজি ওজনের একটি সম্প্রচার উপগ্রহ বহন করে কক্ষপথে পৌঁছে দেয়। প্রাথমিক অভিযান সফল হলেও পুরোপুরি ব্যবহারযোগ্য অবস্থায় অবতরণ করতে পারেনি রকেটে। ফ্লোরিডার ৪০০ মাইল দূরে আটলান্টিক মহাসাগরে একটি ভাসমান প্ল্যাটফর্মে অবতরণের কথা থাকলেও কিছুটা দূরে অবতরণ করে বলে উৎক্ষেপণের আধা ঘন্টা পর টুইটারে জানান স্পেস এক্স এর স্বত্বাধিকারী অ্যালন মাস্ক। রকেটটি পুনরায় ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি উৎক্ষেপণের কথা থাকলেও নানা জটিলতা তা কিছুটা দেরি হয়। চলতি বছর স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজির মালিকানাধীন ফ্যালকন ৯ এর অন্তত ১২টি ফ্লাইট পরিচালনার আশা করছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। ২০১৬ সালের জন্য চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ থেকে ৭% নির্ধারণ করেছে চীনের সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেস। সম্প্রতি সংসদে অর্থনীতি এবং রাজনীতি বিষয়ক এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, অর্থনীতির ধীর গতির মধ্যে এই প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। এক্ষেত্রে উৎপাদন ও শিল্প কারখানার কার্যক্রমে ধীর গতির কারণে উন্নয়ন চ্যালেঞ্জের মুখে পড়বে দেশটির। তবে আগামী ৫ বছরের জন্য একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নেরও লক্ষ্য রয়েছে সরকারের। এই পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হবে শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ সহ বেশ কিছু বিষয়। এছাড়া মূল্যস্ফীতি ৩% লক্ষ্য এবং বেকারত্ব ৪.৫% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। এর মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে ১ কোটি। গেল বছর ৭% প্রবৃদ্ধির লক্ষ্য স্থিরকালেও প্রবৃদ্ধি হয়েছে ৬.৯%। এ হার গেল ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। জিকা ভাইরাস শিশুর মস্তিষ্কে এক বিশেষ ধরনের টিস্যু ধ্বংস করে দেয় বলে জানিয়েছেন গবেষকরা। সেই সঙ্গে এই ভাইরাস শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করে বলেও জানান তারা।
সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। বিজ্ঞানীরা এর মধ্যে ধারণা করছেন নবজাতক শিশুর মাইক্রোসেফালি বা ছোট মাথা নিয়ে জন্ম হওয়ার সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে। মস্তিষ্কের বিভিন্ন ধরনের টিস্যুর নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে মার্কিন গবেষকদের একটি দল জানান জিকা ভাইরাস মস্তিষ্কের নিউরাল প্রোজেনিটর সেলের প্রায় 90% অংশ সংক্রমণ করতে পারে। এর আগে জিকা ভাইরাসের কারণে জন্মের 6 দিনের মাথায় নবজাতকের নানা ধরনের স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। ইউরোপের দেশগুলোতে শরণার্থী সংকট মোকাবেলায় এবার 6 দফা পরিকল্পনা প্রকাশ করল জাতিসংঘ। শুক্রবার প্রকাশ করা এই পরিকল্পনার আওতায় ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশে বিশেষ কেন্দ্র খোলা হবে। এসব কেন্দ্র থেকে অভিবাসীদের নিবন্ধন এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অভিবাসীদের পুনর্বাসনের জন্য 1,60,000 স্থানও নির্বাচন করেছে ইইউ। শরণার্থী সংকট মোকাবেলায় শুক্রবার গ্রিসের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তবে মেসিডোনিয়ায় প্রবেশ করতে না পেরে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যে থানে শহরে মহা ধুমধামের মধ্যে দিয়ে একই মঞ্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 108 জোটি। তবে এই বিয়ে অন্য 8-10টি গণবিয়ের চাইতে একদমই আলাদা, কারণ এখানে যারা কলেমা পড়ে বা 7 পাকে বাধা পড়ছেন তাদের সবাই প্রতিবন্ধী। স্থানীয় 3টি এনজিওর উদ্যোগে এই গণবিয়ের আয়োজন করা হয়। আর্থিক টানাপোড়েন, পরিবারের সান্নিধ্য না থাকা বা সমাজে বৈষম্যের শিকার হওয়ার কারণে নিজ উদ্যোগে অটিজমে আক্রান্তদের বিয়ে করা হয়ে ওঠে না। সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই জমকালো আয়োজন। সমাজের সব রীতিনীতির সঙ্গে প্রতিবন্ধীদের জড়িত করার পাশাপাশি বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো। ইয়েমেনের এডেনে বৃদ্ধাশ্রমে হামলার 6 ধর্মযাজিকা সহ নিহত 17, গৃহযুদ্ধে হতাহতের 2/3 সৌদি জোটের বিমান হামলার শিকার বলছে জাতিসংঘ। তুরস্কের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র জাবানের কার্যালয়ে সরকারের নিয়ন্ত্রণে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ। সিরিয়া যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। অবরুদ্ধ কয়েকটি শহরে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো জাতিসংঘ। এবং উত্তর কোরিয়ার উস্কানির জবাবে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দক্ষিণ কোরিয়ার। পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা পিয়ংইয়ংয়ের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tk। সঙ্গে থাকুন সময়।